কানাডার মন্ট্রিলে শেখ হাসিনা ও জাস্টিন ট্রুডোর বৈঠকে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে ঢাকা অটোয়া সম্মত। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ও কাওড়াকান্দি ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় 11 জনের মৃত্যু। সিলেটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে 3 জন নিহত, আহত অন্তত অর্ধশত। মগবাজার ফ্লাইওভারের দ্বিতীয় অংশের উদ্বোধন হলেও নিচের রাস্তা ব্যবহার উপযোগী না হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী। কর্তৃপক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান। এবং যুক্তরাজ্যে বাংলাদেশি ইমাম হত্যার ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড। দণ্ডিত ব্যক্তি আইএসের মতাদর্শে বিশ্বাসী, পর্যবেক্ষক আদালতের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। জাতিজনক বঙ্গবন্ধুর পলাতক খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে করিডোর ঠিক করতে বাংলাদেশ ও কানাডা দুদেশই সম্মত হয়েছে। শুক্রবার কানাডার মন্ট্রিলে গ্লোবাল ফান্ড কনফারেন্সের উদ্বোধন পর শেখ হাসিনা ও জাস্টিন ট্রুডোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এর আগে কনফারেন্সের উদ্বোধনী পর্বে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যালেরিয়া, এইডস ও যক্ষ্মা প্রতিরোধে বিশ্ব নেতাদের প্রতি চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান। আমাদের কানাডার প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরী এবং যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মহাজোট সরকারের ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কানাডা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ট্রিলে 4 দিনের সফরে গ্লোবাল ফান্ড কনফারেন্সের উদ্বোধনের এক ফাঁকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন শেখ হাসিনা। আলোচনায় দ্বিপাক্ষিক নানা বিষয়ের মধ্যে প্রাধান্য পায় কানাডায় অবস্থানকারী বঙ্গবন্ধুর অন্যতম হত্যাকারী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে বহিঃসমর্পণের বিষয়টি। Your father was Prime Minister, recognized Bangladesh, and my father was Prime Minister. As Prime Minister, he visited your country, I think in 1973. So it's a great opportunity. You invited me, so... I know because in my riding where there's a large Bangladeshi population, I sometimes have to explain to my wife that on Valentine's Day there's an important commemoration. পরে গণমাধ্যমে পররাষ্ট্র সচিব জানান তাকে ফিরিয়ে দিতে কানাডার সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ। বিষয়টি নিষ্পত্তির জন্য আলোচনা করতেও সম্মত হয়েছে কানাডা। নূর চৌধুরী আপনারা জানেন যে সাজাপ্রাপ্ত সেলফ প্রোক্লেম কিলার অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে বেশ দুজনের মধ্যে আলোচনা হয়েছে যে কিভাবে নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত এনে বিচারের সম্মুখীন করা যায়। ওই বৈঠকের পরই 71-এর মহান মুক্তিযুদ্ধে তৎকালীন কানাডীয় প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর বাংলাদেশ বান্ধব বিশেষ ভূমিকার জন্য ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার বা মুক্তিযুদ্ধের বিশেষ সম্মাননা তারই ছেলে জাস্টিন ট্রুডোর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুপুরে কানাডার মন্ট্রিলের ডাউনটাউনের হায়াত রিজেন্সি হোটেলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন 5ম গ্লোবাল ফান্ড কনফারেন্সের। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিশ্ব থেকে যক্ষ্মা, ম্যালেরিয়া এবং এইডসের মতো মারাত্মক ব্যাধি দূরীকরণে একযোগে কাজ করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। Access to health care is critically important for our society. My government attaches high priority to health security by investing in health infrastructures, products and services. We expect Global Fund to support us in our efforts. এছাড়াও নারীর প্রতি সহিংসতায় বাংলাদেশের জিরো টলারেন্স অবস্থান উল্লেখ করে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সফলতাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ, মন্ট্রিল, কানাডা। এদিকে বঙ্গবন্ধুর খুনি পলাতক নূর চৌধুরীকে কানাডা থেকে ফিরে আনার বিষয়ে আশাবাদী আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা মনে করেন ফিরে আনার প্রক্রিয়া জটিল হলেও তা অসম্ভব নয়। নূর চৌধুরীকে হস্তান্তরের বিষয়ে কানাডার সহযোগিতার আশ্বাসের পর সময় সংবাদকে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান ও সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশিদ আলম খান। আফজাল হোসেনের রিপোর্ট।
1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা মামলার সব আইনি প্রক্রিয়া শেষে 12 জনের মৃত্যুদণ্ডের রায় আসে সুপ্রিম কোর্ট থেকে। এর মধ্যে 2010 সালে স্বীকৃত 5 খুনির ফাঁসি কার্যকর করা হয়। আর পলাতক থাকা অবস্থায় দেশের বাইরে মারা যান আজিজ পাশা। ধরাছোঁয়ার বাইরে নূর চৌধুরী সহ আরো 6 খুনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুক্রবার কানাডার প্রধানমন্ত্রীর বৈঠকে উঠে আসে সেদেশে পালিয়ে থাকা নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়টি। এ বিষয়ে সহযোগিতার আশ্বাসও দেয় কানাডা। বিশেষজ্ঞরা মনে করেন মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফেরতের বিষয়ে সে দেশের আইনি প্রক্রিয়া জটিল হলেও তাকে ফিরিয়ে আনা সম্ভব। আমি কিন্তু এটা বলছি সন্দেহের সঙ্গে বলছি, যদি না হয় তাহলে কি উপায় হতে পারে, সেটা একটা উপায় আছে বোধ হয়। হয়তো কিছু গ্যারান্টি চাইবে তারা আমাদের কাছে, খুব জটিল বলবো না আমি, উপায় তো তারা দিচ্ছে, তো দেবে তারা, আমি জানি। খুনিকে যদি ফিরিয়ে আনতে হয় সেই এক্সট্রাডিশন ট্রিটিটা খুব লিমিটেড একটা পয়েন্টের মধ্যে ট্রিটি হলে আমার মনে হয় এনাফ, যে আমার কোর্টের এই সেই রায়টা তাদের কাছে প্রডিউস করতে হবে এবং রায়টা দিতে হবে। তারা মনে করেন এখন কূটনৈতিক প্রচেষ্টায় দুদেশের আলোচনার মাধ্যমে তাকে ফিরিয়ে আনার পথ বের করা যাবে। সেই জাজমেন্টটা কমিউনিকেট করবে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। এটা কাকে করবে? কানাডা গভর্নমেন্টকে করবে। কানাডা গভর্নমেন্টকে এটা পড়তে হবে, এটা দেখতে হবে। ওনারা যদি এই রায়টা পড়ে ওনারা বহিঃসমর্পণ চুক্তি করার জন্য দ্বিধা করবে না। জাস্টিস মিনিস্ট্রির ভিতরে এর প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার ভিতরে আমাদের যেতে হবে, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকটা করে সেই পথটা তিনি দেখিয়ে দিলেন। যদিও মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউকে ফেরত দেওয়ার নজির নেই কানাডার, তবে দুদেশের পারস্পরিক সুসম্পর্কে কাজে লাগিয়ে নূর চৌধুরীকে ফেরত দিতে কানাডাও এগিয়ে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। ফেনীর চরাঞ্চলে প্রাকৃতিক খাদ্য নির্ভর গবাদি পশুর কদর দিন দিন বাড়ছে। নিরাপত্তা, জলোচ্ছ্বাস আর আর্থিক সংকটে ঘটছে না প্রসার। এবার ঘরে ফেরা মানুষের খবর। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ। শনিবার সকাল থেকেই বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ছিল মানুষের ভিড়। কিছু কিছু যানবাহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ ছাড়া তেমন কোনো ঝামেলা না থাকায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকামুখী সাধারণ মানুষ। প্রাণভরা আনন্দ, উচ্ছ্বাস আর আয়েশি সময় কাটিয়ে বাস্তবতার জীবনে পা রাখছেন নগরবাসী। কয়েকদিনের টানা ছুটি শেষে শনিবার সকাল থেকে এক একটি ট্রেন কমলাপুর স্টেশনে পৌঁছেছে পর্যাপ্ত সংখ্যক যাত্রী নিয়ে। নারীর টান ছিঁড়ে আসা এসব যাত্রীদের মত, ফেলে আসা আনন্দের রেশ কর্মক্ষেত্রেও তাদের আরো মনোযোগী করবে। খুব চমৎকার ঈদ কাটাইছে, খুব সুন্দরভাবে ফিরে আসছে, খুব ভালো লাগছে আর কি। প্রায় 9 দিনের মতো ছিলাম, কিন্তু প্রয়োজনের তাগিদে ক্যাম্পাস খুলে গেছে, আবার আসতে হয়েছে। অনেক ভালো, সবার সাথে আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করতে অনেক ভালো লেগেছে। প্রায় 10 দিনের ছুটি কাটে এসেছি, তো এত বড় ছুটিটা ভালোই কাজে লাগছে। জনস্রোত নেমে আসে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। নদীপথের যাত্রা সবচেয়ে আরামদায়ক হয় বরাবরের মতো স্বস্তি প্রকাশ করেছেন ঢাকা ফেরা যাত্রীরা। তবে লঞ্চ মালিকদের টিকিট প্রতি বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ দিয়েছেন লঞ্চের যাত্রীরা। 1200 টাকার কেবিন 3000-4000 টাকা পর্যন্ত নিচ্ছে, যেগুলা বিএফি কেবিন এগুলা 4000 টাকার কেবিন নিচ্ছে 6000 টাকা 7000 টাকা। এই আনন্দটা অনেকদিন থাকবে আর ওদেরকে তো অবশ্যই মিস করবো। বলার মতো ভাষা নেই, এত মজা করেছি, এখন ফিরে আসার সময় একটু খারাপ লাগে। কোনো ধরনের যানজট ছাড়া ঢাকা ফিরলেও বাড়ি যাবার সময়ের দুঃসহ যাত্রার কথা ভুলতে পারেননি বাস যাত্রীরা। তবুও ঈদ উৎসবের রঙিন স্মৃতি তাদের সব কষ্টকে ম্লান করেছে বলে জানান তারা। প্রচন্ড কষ্ট হয়েছে, 17 ঘন্টা যেতে লেগেছে, আর আসার সময় সেরকম কোনো কষ্ট হয়নি, ভালোই। ঈদ তো মোটামুটি আনন্দে কাটাইলাম, আর যাত্রায় কোনো জ্যাম পাইনি, রাস্তা ফাঁকা ছিল। শনিবার অধিকাংশ বেসরকারি অফিস খুললেও রোববার থেকে সব ধরনের কর্মজীবীদের পদচারণায় রাজধানী তার চেনা রূপে ফিরবে বলে মনে করছেন ঘরে ফেরা মানুষেরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে রাজবাড়ী ও মাদারীপুরের ঘাট এলাকায়। শনিবার দিনভর রাজবাড়ীর দৌলতদিয়া এবং মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে পারাপারের অপেক্ষায় থাকে সহস্রাধিক যানবাহন। দীর্ঘ যানজটে ভোগান্তি বাড়ে যাত্রীদের। রাজবাড়ী ও মাদারীপুর থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
শনিবার সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ঢল নামে মাদারীপুরের কাওড়াকান্দি নৌ রুটে। শিবচরের পাঁচচর থেকে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে যানজট থাকায় পায়ে হেঁটে ঘাটে পৌঁছাতে দেখা গেছে যাত্রীদের। ছোট বড় শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। অনেকে লঞ্চ ও স্পিড বোটে নদী পার হয়েছেন। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল একটু অস্বাভাবিক থাকার কারণে অনেক গাড়ি এবং যাত্রী আমাদের কাওড়াকান্দি রুটে ঢাকায় প্রবেশের চেষ্টা করছেন এবং আমরা সচেষ্ট আছি এবং সতর্ক আছি এবং আমরা আপনার চেষ্টা করছি যাতে আমাদের এই সমস্ত যাত্রী ভাইদেরকে আমরা তাদের গন্তব্যে সঠিকভাবে পৌঁছাতে পারি। পদ্মায় ভাঙন দেখা দেওয়ায় শুক্রবার সকাল 7টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ায় 3টি ঘাট বন্ধ হয়ে যায়। দীর্ঘ 12.5 ঘন্টা বন্ধ থাকার পর শনিবার সকাল 8:45টার দিকে একযোগে 3টি ঘাটের মেরামত কাজ শেষ হয়। এরপর বেলা 1টার দিকে 4 নম্বর ঘাটটিও সচল হয়, কিন্তু স্রোতে ফেরি চলাচল ধীরগতি হওয়ায় এখনো পারাপারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন। যাওয়ার সময় 4-5 কিলোমিটার জ্যাম, আসার সময় একই অবস্থা, যেটা আমাদের যাত্রায় ভোগান্তি। তারপর ভাড়া তেমন অনেক বেশি হচ্ছে বাসে। সব মিলায় মোটামুটি ভালো কেটেছে, কিন্তু এই কষ্টটা অনেক বেশি। যাত্রীদের সুবিধার্থে দৌলতদিয়া পাটুরিয়া ও মাওয়া কাওড়াকান্দি ঘাটে ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে। তাসমিন আফরোজ, সময় সংবাদ। দর্শক, প্রবাসের সময় প্রবাসী বাংলাদেশি ছাত্রছাত্রীদের সাফল্য এবং গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন যুক্তরাষ্ট্রের ক্যান্সার বিষয়ে গবেষণারত বাংলাদেশি আব্দুল মুহিত সজীব। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন আলাবামা রাজ্যের অবার্ন বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার বিষয়ে গবেষণারত বাঙালি এবং তিনি পিএইচডি শিক্ষার্থী আব্দুল মুহিন সজীব। আব্দুল মুহিন সজীব, আপনাকে স্বাগত আমাদের এই স্টুডিওতে। ধন্যবাদ কিসলু ভাই। দর্শক, আজকে আমরা আলোচনা করব প্রবাসে বাঙালি মেধা। সজীব, আপনি এই যে বিষয়টি নিয়ে গবেষণা করছেন, কিভাবে এই গবেষণায় এলেন যদি একটু বলেন আমাদেরকে। আমি বাংলাদেশে আসলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজিতে পড়াশোনা করতাম। আমার ব্যাচেলর ছিল ওখানে। তো তখনকার সময় থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি বাইরে উচ্চশিক্ষার্থে আসব। আমার এই গবেষণাটি হচ্ছে আসলে এক ধরনের ব্লাড ক্যান্সার, যেটাকে আমরা লিম্ফোমা বলি, এবং সেই ক্যান্সারে আসলে আমাদের শরীরের যে আর্মি, যাদেরকে আমরা ইমিউনো সিস্টেম বলি, সেই ইমিউনো সিস্টেমের সেল বা কোষগুলা আক্রান্ত হয় এবং যার কারণে তারা সংখ্যায় বাড়তে থাকে। তো আমার গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভাইরাস, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর বলে আমরা মনে করি, কিন্তু সেই ভাইরাসকে ব্যবহার করে আমরা সেই ক্যান্সারকে রোধ করতে চাই এবং এই লিম্ফোমা ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করার আমি চেষ্টা করে যাচ্ছি। আপনি কার অধীনে এই গবেষণা করছেন বর্তমানে? আমি অবার্ন ইউনিভার্সিটিতে, আমার প্রফেসরের নাম হচ্ছে ডক্টর ব্রুস এফ স্মিথ। উনি হচ্ছেন একজন আমেরিকান এবং একজন ভেটেরিনারিয়ান। সো তার আন্ডারেই আমি আমার গবেষণাটি করছি গত 4 বছর ধরে। আপনার এই গবেষণা এখন কি পর্যায়ে রয়েছে? আমি আমার গবেষণার মধ্যবর্তী অবস্থায় আছি। আমরা আসলে যে ভাইরাসটাকে নিয়ে কাজ করছি, আমরা চেষ্টা করছি সেই ভাইরাসটাকে এমনভাবে ব্যবহার করব যাতে আমরা ক্যান্সার কোষগুলোকেই ধ্বংস করতে পারি। আপনারা হয়তো জানেন, যখন আমরা কেমোথেরাপি ইউজ করি তখন রোগীর, যাকে আমরা ট্রিট করছি, তার চুল পড়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, তার অন্যান্য কিছু সাইড ইফেক্ট যেটাকে আমরা বলি সেটা হচ্ছে। তো ওই ক্ষেত্রে কি হয় যে যখন কেমোথেরাপি ইউজ করা হয় তখন আসলে শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত কোষই নয়, আশেপাশের যে ভালো কোষগুলো আছে সেইগুলাকেও অ্যাটাক করা হয় বা সেগুলোকেও মেরে ফেলা হয়, যার কারণে আমরা ওই সাইড এফেক্টগুলো দেখি। তো আমার গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে ভাইরাসটাকে ব্যবহার করে প্রতিষেধক এমনভাবে শরীরের মধ্যে পাঠানো যাতে করে শুধুমাত্র ওই ক্ষতিকারক কোষগুলাই ধ্বংস হয়, কিন্তু কোনো সাইড এফেক্ট ছাড়াই
নর্মাল সেলগুলা বা ভালো কোষগুলা যেন সুস্থভাবে বেঁচে থাকে। কি কারণে এই ধরনের ক্যান্সার হয়ে থাকে? নির্দিষ্ট কোনো কারণে ক্যান্সার হয় ব্যাপারটি মোটেও এরকম না। অনেকগুলা কারণ এখানে ইনভলভ হওয়ার কারণে লিম্ফোমা, যেটাকে আমরা কোষ বলি, শুধু লিম্ফোমা নয়, আমরা অন্যান্য যে ক্যান্সারগুলোর কথা আমরা জানি এই সবগুলা ক্যান্সারই হতে পারে। যেমন লাংস ক্যান্সার হওয়ার জন্য স্মোকিংকে দায়ী করা হয়, এটা অবশ্যই একটি মেজর কারণ। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক নন স্মোকার যারা, তাদেরও কিন্তু এই যে লাংসের যে ক্যান্সারটা সেটা কিন্তু হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। অনেকগুলা ক্যান্সারের, আপনি যদি বলি মেলানোমা এবং ছোটদের লিউকেমিয়া, আমার এক আত্মীয়েরই বাচ্চারই লিউকেমিয়া হয়েছিল। সো ওই বাচ্চা এখন সুস্থ আছে। সো ভয় পাবার কিছু নেই, কিন্তু প্রতিষেধক বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন, আমরা চেষ্টা করছি। আগে থেকে কিভাবে এ থেকে মুক্ত থাকা যায় সেই বিষয়ে কি আপনার গবেষণায় কোনো কিছু উঠে আসছে? যে বিষয়গুলো আমাদের ক্যান্সারকে প্রমোট করে, যেমন ধরেন আমরা স্মোকিং এর কথা বলবো, তারপরে হচ্ছে অন্যান্য খাবার দাবার, চলাফেরা, সূর্যের মধ্যে রোদের আলোতে একটু কম যাওয়া। তো আমি যদি আমার মাতৃভূমির দিকে দৃষ্টিপাত করি, আমরা এখনো এইসব বিষয়ে অনেক পিছিয়ে আছি। যেমন অনেকগুলা বিষয়তেই এখন ক্যান্সার ডিটেকশন টেকনোলজিটা অনেক ভালো, যে আগে থেকেই বিভিন্ন অ্যান্টিবডি বলেন, শরীরের বিভিন্ন উপাদান বলেন, ওই উপাদানগুলো যদি আমরা মাপতে পারি, তাহলে আমরা হয়তোবা অনেক ক্যান্সারের ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে সে একজন মানুষ, সে কি ক্যান্সারের প্রতি তার কোনো, সে ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা। এই যে পূর্ব থেকে শনাক্তকরণ যে ব্যবস্থাটা, সিস্টেমটা, সেটা যদি চালু করেন, তাহলে আমার মনে হয় যে আমরা আগে থেকেই অনেক ক্যান্সারের ক্ষেত্রে বলতে পারবো যে কেউ ওই দিকে যাচ্ছে কিনা। আপনি যেখানে যে বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন, অবার্ন বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে আর আমাদের অন্য কোনো বাঙালি অন্য কোনো বিষয়ে গবেষণা করছেন? অনেক শিক্ষার্থী আমাদের এখানে, এবং শুধুমাত্র আমি বায়োমেডিক্যাল সায়েন্সের সেটা না, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, প্রতিটা সাবজেক্টে যে সাবজেক্টগুলো আমরা জানি, সব সাবজেক্টেই আমাদের মেধাবী বাঙালিরা উপস্থিত। সবকিছু মিলিয়ে 150 জনের অ্যারেঞ্জমেন্ট, আমরা 150 জন একত্রিত হই। আপনি এই গবেষণা শেষ হওয়ার পরে আপনার কি ভাবনা, যে আপনি কি করবেন? এখানে থাকা অবস্থাতেও অথবা দেশে গিয়েও আমি যেন দেশের কাজে লাগাতে পারি। আমি হয়তোবা আমার থ্রুতে অনেক বাংলাদেশের অনেক মেধাবী মুখকে এখানে নিয়ে আসতে পারবো, তারা এখানে গবেষণা করে দেশে ফিরে যাবে, দেশের উপকার করবে। তার সাথে সাথে আমাদের দেশের যদি কখনো আমাকে প্রয়োজন হয়, আমি যদি মনে করি যে দেশে আমি একটি প্রতিষ্ঠান করলে, ক্যান্সার শনাক্তকরণ প্রতিষ্ঠান, এরকম যদি কখনো সুযোগ হয়, আমি যদি করতে পারি, তাহলে আমার মনে হয় দেশের মানুষের অনেক উপকার হবে। আর এমনিতে আমাদের প্রবাসে যারা বিভিন্ন ক্ষেত্রে এইভাবে গবেষণা করছে, লেখাপড়া করছে, তাদের কি সবাই আপনার মতো ভাবে? আমি তাদের ভাবনাটা আমি বলতে, সবাই ভাবে কিনা আমি তা বলতে পারবো না, কিন্তু কিছু মানুষ হয়তো বা কিছু শিক্ষার্থী ভাবে বলেই আমাদের অবার্নের টোটাল শিক্ষার্থীর সংখ্যা এখন প্রায় 170 জনের মতো, আর 150 জনের একটা পরিবার। বাট আমি এতটুকু বলবো যে সবার ভাবা উচিত। এই প্রবাসেও একটা ব্যাপক সংখ্যক প্রবাসী রয়েছেন আপনার মতো, যারা অন্য পেশায় রয়েছেন, বা অনেকে আছেন যে তাদের শিক্ষা জীবন থেমে গেছে, বা তারা আসলে টিকে থাকার সংগ্রামে প্রতিদিন যুদ্ধ করছেন। তাদের জন্য আপনার কি উপদেশ? আমার ছোট জীবনে আমি অবজার্ভ করে দেখেছি যে আমরা অর্থের পিছনে ছুটেই আমাদের অনেক সময় ব্যয় করে দিই, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক পরিমাণ টাকা হওয়ার পরে আমাদের কি খুব কি বেশি প্রয়োজন আছে? কিন্তু টাকা ছাড়াও আমাদের কিন্তু আমাদের দেশের প্রতি, সমাজের প্রতি, আমাদের পাশের মানুষের প্রতি আমাদের কিন্তু অনেক দায়িত্ব আছে। নাসায় আমাদের অনেক আমাদের শিক্ষার্থীরা আছে, কিন্তু তাদের সংখ্যা কিন্তু ভারতীয় বা আপনি ধরেন যদি চাইনিজ, তাদের সাথে কম্পেয়ার করি, অনেক বড় বড় জায়গায় এই দেশের বর্ন যারা, তাদের সংখ্যা কিন্তু কম। কিন্তু আমরা যারা দেশ থেকে আসছি, তাদের সংখ্যা কিন্তু খুব একটা খারাপ নয়, আপনি যেখানেই যান। তো আমাদের ওই দেশ থেকে উঠে আসা মেধাবীদের সাথে যদি এই দেশে যে মেধাবীরা আছে তারাও যদি যুক্ত হয়, তাহলে আমার মনে হয় আমরা অনেক শক্তিশালী একটি গোষ্ঠী হিসেবে
আত্মপ্রকাশ করব, যেটা শুধু আমাদের সম্মানই বাড়াবে না, আমাদের দেশকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনি বলছিলেন যে ভারতীয় এবং চীনের যে শিক্ষার্থীরা আছে তাদের সংখ্যা অনেক বেশি। তারা কি আপনার মতো করে বা আমরা যে বিষয়ে আলোচনা করছি সেইভাবে ভাবছে যে তারা কি দেশে ফিরে যাচ্ছে বা তারা কি একইভাবে তার দেশের জন্য কাজ করছে? ভারতের সরকার এখন তাদের দেশীয় লোকজনের জন্য এত সুযোগ সুবিধার ব্যবস্থা করছে। অনেক অনেক বিজ্ঞানীরা এই দেশের 20 বছর ধরে আছে, তারা কিন্তু দেশে ফিরে যাচ্ছে। কারণ হচ্ছে যে আমার দেশে শুধু আমি সার্ভ করব সেটা তো অবশ্যই, কিন্তু আমার তো নিজেরও বেঁচে থাকতে হবে। তো ওই দুইটার ব্যালেন্সের বা ওই দুইটার ভারসাম্য করে দিচ্ছে কিন্তু সরকার। তো সেটাও হচ্ছে, ভারতীয়রা ফিরে যাচ্ছে। এবং চাইনিজরা এখানে আসে, যদি নিজের টাকায় আসে বা স্কলারশিপ পেয়ে আসে, তারা তো যাচ্ছেই, কিন্তু চাইনিজ গভর্নমেন্ট তাদের ফান্ডের মাধ্যমে কিছু স্টুডেন্টকে এখানে পাঠাচ্ছে। বা এখানে যে চাইনিজ যে প্রফেসররা আছে তাদের অনেকেই কিন্তু শুধুমাত্র আমেরিকা থেকে সরকারের কাছ থেকে যে গবেষণার টাকা পাচ্ছে তা কিন্তু নয়। ওখানে শিক্ষা মন্ত্রণালয় থেকেও এই দেশের প্রফেসররা কিছু টাকা পাচ্ছে। ওই টাকার আন্ডারে ওখান থেকে কিছু শিক্ষার্থী নিয়ে আসছে, তারা এখানে পড়াশোনা করছে, পড়াশোনা শেষ করে দেশে ফিরে যাচ্ছে। তো তারা এখান থেকে টেকনোলজি শিখছে, টেকনিক শিখছে, তার দেশে ইমপ্লিমেন্ট করছে। এজন্যই চায়না এবং ভারত তাদের চিন্তাধারার কারণে আজ এগিয়ে যাচ্ছে। তো আমাদেরকেও পিছিয়ে থাকলে চলবে না, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। এবং তখনই এগিয়ে যাব যখন আমরা আমাদের দেশের যারা রত্ন যেটাকে আমরা বলি তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারবো, এবং আশা করি আমরা শীঘ্রই সেটা করব। সজীব, আপনার এই আশার সাথে আমিও আশায় বুক বাঁধতে চাই যে আমাদের প্রবাসী বাঙালিরা একইভাবে সফলতা অর্জন করে তারা দেশে ফিরে গিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে এবং তাদের রক্ত ঋণ শোধ করবে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও এবং সময় টিভিকেও। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রবাসে বাংলাদেশি ছাত্রছাত্রীদের সাফল্য এবং গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন যুক্তরাষ্ট্রে ক্যান্সার বিষয়ে গবেষণারত বাংলাদেশি আব্দুল মহিন সজীব। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময় আরো থাকছে। ভ্রমণ পিয়াসীদের পদচারণায় মুখরিত বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। প্রকৃতির নৈসর্গিক দৃশ্য উপভোগে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম জালাল উদ্দিনকে হত্যার সহযোগিতার দায়ে মোহাম্মদ হোসেন সাইদি নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আওতায় সাইদিকে ন্যূনতম 24 বছর কারাভোগ করতে হবে। হত্যা মামলার প্রধান আসামি 24 বছর বয়সী মোহাম্মদ আব্দুল কাদির পলাতক। সে যুক্তরাজ্য থেকে পালিয়ে তুরস্ক ও পরে সিরিয়ায় পাড়ি জমায় বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। ব্রিটিশ গণমাধ্যম জানায়, চলতি বছরের 18 ফেব্রুয়ারি রচডেলের সাউথ ইস্ট পার্কের কাছে 71 বছর বয়সী ইমাম জালাল উদ্দিনকে হত্যা করে পালিয়ে যায় কাদির। ঘটনাস্থলে পৌঁছাতে ও পালাতে সাইদি গাড়ি চালিয়ে ঘাতক কাদিরকে সহযোগিতা করছিল বলে অভিযোগ রয়েছে। রোগ নিরাময়, অশুভ শক্তি তাড়ানো সহ নানা সমস্যার সমাধানে জালাল উদ্দিন তাবিজ দিতেন। আইএস একে কালো জাদু হিসেবে চিহ্নিত করায় এই হত্যাকাণ্ডের পেছনে জঙ্গি সম্পৃক্ততা থাকতে পারে বলে রায়ে উল্লেখ করা হয়। হত্যাকাণ্ডের 6 মাস আগে দুর্বৃত্তরা জালাল উদ্দিনের তাবিজ সংক্রান্ত নথিপত্র ধ্বংস করে বলে জানা গেছে। জালাল উদ্দিনের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সতপুর গ্রামে। 15 বছর আগে তিনি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন। এছাড়া সিলেট ও ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলায় মারা গেছেন আরও 10 জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের ইছাইলে শনিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত এবং অন্তত 17 জন আহত হন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে 3 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে কালীহাতির আনালিয়া এলাকায় প্রাইভেট কার চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া সন্ধ্যায় জেলার মধুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত ও অন্তত 40 জন আহত হন। ড্রাইভার একটু ঘুম ছিল আর সামনে একটা ভরভর্তি ট্রাক ছিল, ইটের ট্রাক, ওরা আসি একবারে লাগে গেছে। আমরা গাড়ির মধ্যে 4 জন ছিলাম, আমরা 3 জন বাচ্চা, আমরা ভাবি মারা গেছে। সব যাত্রী মিলে বললো যে ভাই গাড়ি আপনি ধীরে চালান, গাড়ির কথা না শোনায় গাড়িটা যখন
জোরে টান দিয়ে চললো, সব তো ঘুমান্ত অবস্থায়, ঘুম জায়গা। সিলেটের গোলাপগঞ্জের কায়স্থ এলাকায় সিলেটগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত এবং অন্তত 15 জন আহত হন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঝালকাঠির রাজাপুরে বাস চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। এছাড়া গোপালগঞ্জ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় আরো 4 জনের মৃত্যু হয়েছে। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। দেশজুড়ে যখন গবাদি পশু পালনে কৃত্রিম খাদ্যের ব্যবহার ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সমালোচনা হচ্ছে, তখন ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজী চরাঞ্চলে প্রাকৃতিক খাদ্য নির্ভর গবাদি পশুর কদর দিন দিন বেড়েই চলেছে। তবে নিরাপত্তা, জলোচ্ছ্বাস আর আর্থিক সংকটে প্রসার ঘটছে না সেখানকার গবাদি পশু ব্যবস্থাপনার। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনী সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজী। এখানকার সাগরের মোহনায় বিশাল চরাঞ্চলে রয়েছে হাজার হাজার একর চারণভূমি। প্রাকৃতিক খাদ্য নির্ভর মহিষ, মেষ আর গরুর অসংখ্য পালের মালিক রয়েছেন। এসব পাল স্থানীয়ভাবে বাতান নামে পরিচিত। পারিবারিকভাবেও পালন হচ্ছে গবাদি পশু। গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করছে লাখেরও বেশি মানুষ। চরবাসীর আয়ের বড় একটা উৎস হল দুগ্ধ শিল্প আর মাংস সরবরাহ। 70-এর দশকে গড়ে ওঠা মেষ প্রজনন খামারটি 1984 সালে বন্ধ হয়ে যাওয়ার পর 2001 সালে সেখানে চালু হয় হাঁস প্রজনন খামার। মেষের পশমে কম্বল তৈরির কারখানাটিও বন্ধ হয়ে যায় 1987 সালে। নানা সংকটে তারা গবাদি পশু শিল্পকে নিয়ে বেশি দূর এগুতেও পারছেন না। খরচ অনেক কম, তাতে আমাদের দুধ বেচলেও আমরা লাভবান আর মাংস বেচলেও আমরা লাভবান। আমাদের নির্ভেজাল মোষ গরুগুলা অনেক চাহিদা আছে। ফেনীর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, চরাঞ্চলে প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের কাজ শেষ হলে আরো বেশি সেবা দেওয়া সম্ভব হবে। কিছু প্ল্যান এবং কিছু প্ল্যান বাস্তবায়ন করা লাগবে আর কি। তো সেইটা আমার বিভাগে আমি জানিয়েছি, আমার ডিপার্টমেন্টও জানে এবং পর্যায়ক্রমে এটা হবে। বহুমুখী সংকটের পরও এখানকার প্রাণী সম্পদ বিভাগের হিসেব মতে সোনাগাজী চরাঞ্চলে গবাদি পশুর সংখ্যা 50,000-এরও বেশি। এখানকার প্রাকৃতিক খাদ্য নির্ভর এসব গবাদি পশু পালনকারীরা মনে করছেন, সরকারি বেসরকারি উদ্যোগ ও সহযোগিতা পেলে এই চরাঞ্চলেই স্বাস্থ্যকর গবাদি পশু পালনে বিশাল বিপ্লব ঘটানো সম্ভব। সোনাগাজী চরচান্দিয়া থেকে বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। এবার প্রবাসের খবর। 2017 সালের শেষ নাগাদ শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের নির্মাণ কাজ শেষ হলে তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার নির্মাণাধীন ভবনটি পরিদর্শন শেষে একথা জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী। ভবনের অর্থ বরাদ্দ থেকে নকশা পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগী হয়ে করায় প্রকল্পটির অগ্রগতি দেখতে রাষ্ট্রদূত নিজেই শান্তিনিকেতনে যান। এই ভবন 2 দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলেও মনে করেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর স্বপন দত্ত। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শনিবার শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতীর উপাচার্য ডক্টর স্বপন দত্ত তাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ভবনের নির্মাণ কাজ সম্পর্কে জানান। এতে সন্তোষ প্রকাশ করে মোয়াজ্জেম আলী বলেন, আগামী বছরের শেষ নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটি উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজেক্টের ব্যাপারে প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিলেন। উনি ওনার ব্যক্তিগত উদ্যোগে টাকা স্যাংশন করিয়েছেন, প্রজেক্টের বিভিন্ন দিক নকশা করা এবং তার ফাইনালাইজেশন সব কাজই করিয়েছেন। এবং আমি আজকে দেখতে এসেছি যে প্রজেক্টের কাজ কতটুকু আগালো। যেভাবে কাজ চলছে তাতে আমরা আশা করছি যে আগামী বছরের শেষের দিকে এই বিল্ডিংটা হয়তো কমপ্লিট হয়ে যাবে। এগুলো তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে এটা শুভ উদ্বোধন করবেন। বিশ্বভারতীতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের সুবিধার্থে ভারত সরকার শান্তিনিকেতন ক্যাম্পাসে বাংলাদেশকে এই ভবন তৈরির জন্য জমি বরাদ্দ দেয়। তবে এই নির্মাণ কাজে বরাদ্দ 30 কোটি রুপি খরচ দেবে বাংলাদেশ সরকার। ভবনটি দুদেশের সম্পর্ক সমৃদ্ধ করার পাশাপাশি সেতু বন্ধন হিসেবে কাজ করবে বলে জানান উপাচার্য স্বপন দত্ত। বাংলাদেশের ছাত্রছাত্রীরা যারা এখানে পড়ে এবং রিসার্চ স্কলাররা যারা এখানে আসেন বা এরপরে অনেক অধ্যাপকরা
বাংলাদেশ থেকে আসবেন এবং এই প্ল্যাটফর্মটা এই সম্পর্কটাকে আরো গভীরভাবে তৈরি করবে এবং আমরা আশা করছি এটা শুধু একটা বিল্ডিং নয়, এটা একটা দুটো দেশের সংযোগ স্থানকারী এবং সম্পর্ক আরো ভালোভাবে যাতে মজবুতভাবে তৈরি হয় সেটার ব্যাপারে আরো কাজে লাগবে। পরিকল্পনা গ্রহণের 2 বছরের মাথায় এই প্রকল্প উদ্বোধনের কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যার কারণে নির্ধারিত সময়ের 1.5 বছর পর এর নির্মাণ কাজ শুরু হয়। সময় সংবাদ, কলকাতা। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রগুলো। প্রকৃতির নৈসর্গিক দৃশ্য উপভোগে এই 3 জেলায় ঈদের ছুটিতে দূর দূরান্তের প্রকৃতিপ্রেমী মানুষ ছুটে এসেছেন। এ অবস্থায় পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রকৃতির নিপুণ হাতে গড়া সৌন্দর্য আর ঝর্ণার শীতলতায় গা ভাসাতে পাহাড়কন্যা খাগড়াছড়িতে এখন ভ্রমণ পিপাসুদের ঢল। ঈদের ছুটিতে খালি নেই জেলার হোটেল মোটেলগুলো। রিসাং ঝর্ণা, আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত সেতু, রামগড়ের কৃত্রিম লেক সহ প্রতিটি পর্যটন স্পট এখন মুখরিত। আকাশে বিছিয়ে রাখা শুভ্র মেঘের চাদরের নিচে সবুজ বনরাজি ঘেরা পাহাড়ের মাঝে আঁকাবাঁকা সড়ক। এমন নয়নাভিরাম দৃশ্য মুহূর্তেই মন ভুলিয়ে দেয় দর্শনার্থীদের। এত বেশি নিরাপত্তার মাঝখানে আমরা ঈদটা উদযাপন করতেছি, এটা বলার বাইরে। এখানে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে, যেমন আপনার ঝুলন্ত ব্রিজ আছে, এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য ট্রেন আছে। আলুটিলা গুহা ঘুরলাম, এটা তো অসাধারণ। বাংলাদেশে এইরকম একটা সুন্দর জায়গা আছে আমার জানা ছিল না। টুরিস্ট অ্যাট্রাক্ট করতে যেভাবে বলতে হয় এরকম স্মার্টলি প্রেজেন্ট করা যায়, বাইরের দেশে যেরকম করা হয় তার থেকে অনেক ভালো স্পট আমাদের দেশেই আছে। বৌদ্ধ মন্দিরগুলি খুব সুন্দর, এগুলি আমার খুবই আকর্ষণীয় মনে হয়েছে। তারপরে এখানে একটা গুহা আছে, খুবই বিখ্যাত গুহা, সবাই খুব এনজয় করেছে। তো এটা খুব ভালো একটা সুন্দর জায়গা। আমার মনে হয় বাংলাদেশের সবাই একবার এখানে আসা উচিত। নগর জীবনের ক্লান্তি দূর করতে বান্দরবানের পাহাড়ি জনপদে পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন দর্শনার্থীরা। প্রাকৃতিক সৌন্দর্যের অপারে লীলাভূমির শৈলপ্রপাত, নীলগিরি সহ জেলার পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসু মানুষের ঢল। ঈদের ছুটিতে নারী পুরুষ সহ সব বয়সের মানুষ একাকার হয়ে উপভোগ করছেন প্রকৃতির নৈসর্গিক দৃশ্য। পর্যটন স্পটগুলোতে সাদা পোশাকে ও পোশাকধারী পুলিশি সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। আশা করি পর্যটকগণ বান্দরবন ভ্রমণ শেষে নিজ নিজ গন্তব্যস্থানে সুন্দরভাবে ফেরত যেতে পারবে। এদিকে রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট মুখর পর্যটক ও ভ্রমণ পিপাসুদের ভিড়ে। শহরের জীবনে একটু প্রশান্তির আশায় জেলার পাহাড়, কাপ্তাই হ্রদ, শুভলং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন তারা। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। অনূর্ধ্ব 16 নারী ফুটবলারদের মনোবল চাঙ্গা করতে তাদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। কিশোরীদের খেলার ধারাবাহিকতা ধরে রাখতে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করবে ফুটবল ফেডারেশন। আর 19 সেপ্টেম্বর দেয়ার সংবর্ধনায় মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়ার আশ্বাসও দিয়েছেন বাফুফে। এই মুহূর্তে ক্যাম্পে অনুশীলনে আছেন 23 জন ফুটবলার। কদিন পর যুক্ত হবে আরও 5 জন। মোট 28 জনকে নিয়েই চলবে 1 বছরের অনুশীলন ক্যাম্প। থাইল্যান্ডে এফসির মূল পর্বে সব প্রতিপক্ষই শক্তিশালী, তাই ফুটবলারদের অনুপ্রাণিত করতে অনুশীলন ক্যাম্পে এসে হাজির বাফুফে সভাপতি নিজেই। ফুটবলে দর্শন নয়, ফুটবলারদের নির্দেশনা দিলেন মানসিকভাবে শক্তিশালী হবার। কৃষ্ণা সানজিদাদের অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনেছেন বাফুফে সভাপতি, আর প্রতিশ্রুতিও দিয়েছেন ধারাবাহিকভাবে সহযোগিতার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কানাডার মন্ট্রিলে শেখ হাসিনা ও জাস্টিন ট্রুডোর বৈঠকে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে ঢাকা অটোয়া সম্মত। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। ফেরি চলাচল ব্যাহত হয় দৌলদিয়া ও কাওড়াকান্দি ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় 11 জনের মৃত্যু। সিলেটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে 3 জন নিহত, আহত অন্তত অর্ধশত। মগবাজার ফ্লাইওভারের দ্বিতীয় অংশের উদ্বোধন হলেও নিচের রাস্তা ব্যবহার উপযোগী না হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী। কর্তৃপক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান। এবং যুক্তরাজ্যে বাংলাদেশি ইমাম হত্যার ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড। দণ্ডিত ব্যক্তি আইএসের মতাদর্শে বিশ্বাসী, পর্যবেক্ষণ আদালতের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv।
যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।